আমরা গত ক্লাসে বলতেছিলাম যে আমরা এখন এই যে যে তোমাদের নোড ভোল্টেজগুলো ক্যালকুলেট করার যে মেথডগুলো আমরা শিখলাম, এই যে এই পর্যন্ত আমরা একটা সিম্পল নেটওয়ার্ক এটার ভোল্টেজগুলো কিভাবে বের করা হয় সেটা আমরা দেখলাম। এখন এই নেটওয়ার্কের সময় আমাদের কি ছিল, যে কিছু জিনিস দেওয়া ছিল, যেমন ইম্পিডেন্স গুলো দেওয়া ছিল, লাইন ইম্পিডেন্স গুলো, এই ভোল্টেজ গুলো দেওয়া ছিল। এখান থেকে আমরা কারেন্টটা ক্যালকুলেট করছি, এরপরে কারেন্ট ইনজেক্টেড কারেন্ট কত কারেন্ট আসতেছে, এরপরে আমরা ভোল্টেজটা মানে মেথড হলো তোমাদের আমাদের এই যে কারেন্ট গুলো ক্যালকুলেট করছি আর ইম্পিডেন্স গুলো থেকে আমরা ওয়াই বাসটা ক্যালকুলেট করছি, পরে এই ভোল্টেজটা আমরা ফাইনালি ক্যালকুলেট করছি। এটাই হলো আমাদের তিনটা স্টেপ ছিল। কারেন্টটা ক্যালকুলেট করছি, তারপরে ওয়াই বাসটা বের করছি এবং এরপরে আমরা ওয়াই বাসকে ইনভার্স করে এই কারেন্টের সাথে মাল্টিপ্লাই করে আমরা ইউ বাসটা ক্যালকুলেট করছি। এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে বলো? সিমেট্রিটা কিভাবে চেঞ্জ করছিলেন এটা? হ্যাঁ, একটা সিমেট্রি চেঞ্জ করছিলেন না ম্যাট্রিক্সের মধ্যে। এই জিনিসটা যদি একটু পড়ে লিখে বুঝেছেন আর কি, কিভাবে চেঞ্জ হয়েছে এটা হ্যাঁ স্যার, এই যে কর্নারে উপরের কর্নারে যা সিমেট্রি অনুযায়ী চেঞ্জ হয়েছে স্যার। ঠিক আছে। আমাদের স্যার কয়েকদিন স্যার আমাদের স্লাইডগুলো স্যার স্লাইডগুলো কি স্যার গুগল ক্লাসরুমে দেওয়া যাবে? এই পাওয়ার পয়েন্ট তো স্যার স্যার তবে আসলে স্যার এটা আমাদের জন্য একটু ভালো হয় আর কি। আচ্ছা, স্যার স্লাইডগুলো সরকারে দিও স্যার, আপনাদের জন্য দিও। ঠিক আছে, ঠিক আছে। তো আমরা এই যে ও যেটা বলতেছিল যে এই যে নেটওয়ার্কটা আছে, এই নেটওয়ার্ক থেকে আমরা কিভাবে সরাসরি ওয়াই ম্যাট্রিক্সটা লিখতে পারি, ওয়াই বাসটা কি, এবং তারপরে সলভ করতে পারি, এটাই একটু শর্টকাটটা দেখতে যাচ্ছিল। তো এখন এখানে আমরা বললাম যে প্রথমে আমরা এই ডায়াগোনাল এলিমেন্টগুলো হিসাব করব। ডায়াগোনালগুলোর জন্য এই প্রথমে ওয়াই 1 মানে বাস 1 এর সাথে যা কিছু লাগানো আছে সেটা, বাস 1 এর সাথে যতগুলো অ্যাডমিটেন্স আছে ওয়াই ভ্যালুগুলো সেগুলো অ্যাড করলাম। তো যদি অ্যাড করি, দেখো অ্যাড করো, এটা 1, এটা 2.2, এটা 5, তার কত হলো 8.5। হ্যাঁ 8.5, 8.5 মাইনাস 8.5, এগুলো সবগুলো মাইনাস দিতো। আচ্ছা, এখন এইটা হলো বাস 2, এই ডায়াগ্রামগুলো, এটা 1, এটা 2, এটা 3, এটা হলো 4। আচ্ছা, এটা তোমাদের 2 এর সাথে এটা অ্যাড করো, এটা অ্যাড করো, এটা অ্যাড করো, করলে তোমরা এটা পাবে। এটাও একইভাবে 3 এর সাথে কি কি লাগানো আছে, এটা অ্যাড করো, ওইটা পাবে। এইভাবে 4 এর সাথে একটাই বাস, খালি এটাই লাগানো আছে। অতএব যখনই আমাদের ডায়াগোনালগুলো ক্যালকুলেট হয়ে গেল, এখন অফ ডায়াগোনাল মানে এই যে এগুলি। এখন এইটা মানে কি, এটা হলো y12, সেটা আমাদের ইয়াতে কি ছিল, 1 এবং 2 এর বাস 1 এবং 2 এর মাঝে যেটা, সেটারই নেগেটিভ ভ্যালুটা। তাই দেখো y12 মানে 1 আর 2 এর মাঝে যেটা আছে সেটারই নেগেটিভ ভ্যালুটা। এইভাবে y13 মানে অফ ডায়াগ্রামগুলো সবগুলাই হলো মাইনাস দিয়ে একটা। এখন সেটাই আমরা এখানে করতেছি। দেখো 1 এবং 2 এর মাঝে যেটা আছে সেটারই নেগেটিভ ভ্যালু নিলে এটা
সিমিলারলি পরেরটা হলো 1 এবং 3 এর মাঝে 1 এবং 3 এর মাঝে -5 আছে, অতএব ওটা প্লাস 5 করে 1 এবং 4 এর মাঝে কোনো লাইন নাই, অতএব এটা 0 বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, তারপরে এটা হলো রো হলো 2, কলাম হলো 3, তার মানে 2 এবং 3 এর মাঝে যেটা, 2 এবং 3 এর মাঝে যেটা সেটা হলো এটা। আচ্ছা, এটা হলো 2 এবং 4 এর মাঝে যেটা, 2 আর 4 এর সাথে কোনো কানেকশন নাই, জিরো আচ্ছা বসাই। হ্যাঁ, এখন এই পর্যন্ত আমার যখনই ক্যালকুলেট হয়ে গেল, এই পাঁচটা আমি ক্যালকুলেট করব না। কি করব? হ্যাঁ, এই যে আমার এই পেজটা আছে, এই পেজটা এই যে মাঝামাঝি বরাবর আমি উল্টাই দেব। দিলে পরে এই কোণাটা এই কোণাতে আসবে, এইটা তখন এখানে আসবে, এইটা তখন এখানে আসবে, এইটা তখন এখানে আসবে, তারপরে এইটা এখানে আসবে, এইটা এখানে আসবে। এগুলো ক্যালকুলেট করার দরকার নেই। আচ্ছা, এইভাবে আমরা সহজেই ওয়াইড বাসটা ফর্ম করতে পারি। এখনো কিন্তু আমি আসল প্রবলেম হাত দিইনি, এখন কেবল হলো আমি ফিল্ডটা রেডি করতেছি। বুঝতে পারছো? আচ্ছা, হ্যাঁ, এখন এরপরে তো বাকিটা হলো ক্যালকুলেশন, ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন, ফর্মুলা আমাদের হয়ে গেছে। এখন আমাদের পাওয়ার সিস্টেমের জন্য আমরা সব সময় বলছি যে ওখানে ভোল্টেজটা মানে কারেন্টটা দেওয়া থাকবে না, মানে কারেন্টটা ওখানে দেওয়া থাকবে ভোল্টেজ এবং পাওয়ার, ওখান থেকে হলো কারেন্টটা ক্যালকুলেট করতে হবে। আমরা যেমন এর আগে এই যে কারেন্টটা ক্যালকুলেট করছি খুব সহজেই, যে কি জাস্ট ইন্টারনাল ভোল্টেজকে ইম্পিডেন্সে ভাগ দিয়েছি, দিয়ে কারেন্টে পেয়েছি। কিন্তু আমাদের পাওয়ার সিস্টেমের ক্ষেত্রে আমাদের পাওয়ারটা দেওয়া থাকবে এবং ভোল্টেজটা দেওয়া থাকবে, ওখান থেকে আমাদের কারেন্টটা যেমন ওখান থেকে কারেন্ট ক্যালকুলেট করে যদি বসাই, তাহলে আমার ইকুয়েশনটা তখন আর এটা লিনিয়ার ইকুয়েশন হবে না। যেমন এটা হলো লিনিয়ার ইকুয়েশন, f1 = 5x, এটা হলো লিনিয়ার ইকুয়েশন, যেহেতু এটা হলো কনস্ট্যান্ট একটা আর এটা একটা ভেরিয়েবল। কিন্তু যদি এখানে দুটোই ভেরিয়েবল হয়, তখন এটা নন লিনিয়ার হয়ে যাবে। যখন নন লিনিয়ার হয়, যে তখন আমরা আর ওই সরাসরি y ইনভার্স করে এটা পাবো না। তখন কি করতে হবে সেটা এখন আলোচ্য বিষয় আমার। আচ্ছা, তো এখন তখন আমরা কি করব, যে আমাদের আচ্ছা আমি একটু পিডিএফটাতে আসি, ওখানে কিছু কথাবার্তা বলে তারপরে এখানে আসি। স্যার এটা নেটওয়ার্কের মধ্যে কি করতে হবে? আমার নেটওয়ার্কে আমি যাই না, আচ্ছা ক্লিক করলে স্যার চলে যাবে, ওয়াইফাই নেটে ক্লিক করলে চলে যাবে স্যার। হ্যাঁ চলে গেছে। আচ্ছা, তো এখন আমরা আসতেছি, এখন পাওয়ার ফ্লো সলিউশনের জন্য আমাদের যে নন লিনিয়ার ইকুয়েশন আমাকে সলভ করতে হবে। আর যখন এই নন লিনিয়ার ইকুয়েশন সলভ করতে হবে, তখনই আমরা বললাম যে আইটারেটিভ মেথড আমাকে ইউজ করতে হবে। আমার তখন ওয়ান স্টেপে আমি সলিউশন পাবো না। আগে যেমন ওয়ান স্টেপে সলিউশনটা পাইছি, ওয়ান স্টেপ মানে আমাদের জাস্ট ছিল ইকুয়েশনটা এভাবে ছিল, I was equal to y was time v was, এখান থেকে আমি v was টা বের করলাম, y was এর ইনভার্স নিয়ে তার সাথে I was মাল্টিপ্লাই করে এক স্টেপে সলিউশনটা বের হলো। এখন এক স্টেপে এখন তখন আমাকে আইটারেটিভ মেথডে সলভ করতে হবে। এখন এই আইটারেটিভ মেথড বা নন লিনিয়ার ইকুয়েশন সলিউশনের জন্য আমরা অনেকগুলো মেথড আমাদের নিউমেরিক্যাল কোর্সে শিখছি, সেগুলো আমরা একটু রিভাইজ করে তারপরে আমাদের আসল প্রবলেম শুরু করব। এখন কিন্তু আমরা রিভিউ স্টেজে আছি। এখন সেই নন লিনিয়ার ইকুয়েশন সলিউশনের জন্য আইটারেটিভ মেথডে আমরা অনেকগুলো মেথড জানি। একটা গস-সাইডেল মেথড বলে, একটা নিউটন রেফসন, কোয়াজি নিউটন,
আরো অনেক জায়গাগুলো আছে। তো এখানে আমরা মেইনলি নিউটন রেফসনটাই আলোচনা করব, কারণ এটা মোস্ট ওয়াইডলি এটা ইউজ হয় এবং এটা মানে কনভার্জেন্সটা হলো খুব দ্রুত পাওয়া যায় আর এটার অ্যাকুরেসিও অনেক বেশি। অনেকগুলো বেনিফিটের কারণে আমরা এই নিউটন রেফসন মেথডটা ইউজ করি। এখন এই নিউটন রেফসন মেথডে আমাদের যেটা করা হয় যে ওখানে যে ফাংশনটা আমাকে সলভ করতে হবে সেই ফাংশনটা এবং ওর ডেরিভেটিভটা আমরা দুটাকে একসাথে ইভালুয়েট করব। তো এখন কি করব, তার একটা এক্সাম্পল দিচ্ছি। এই ধরো আমাদের এই ফাংশনটা আমরা সলভ করতে হবে। এখন এখানে আমার x³ 6x² 9x - 4 আছে এই ইকুয়েশনটা, এটাকে আমরা নিয়ে ইকুয়েশন। এখন এখানে ভেরিয়েবল কয়টা আছে? তিনটা আছে। এখানে কিন্তু দুইটা জিনিস, ভেরিয়েবল একটাই x, তিনটা স্যার। রুট পাবো তিনটা। এখন এই যে এখানে হাইয়েস্ট পাওয়ার যেটা সেটাকে কি বলা হয়? ওটাকে বলা হয় ডিগ্রি। আর জয়টা ভেরিয়েবল ওটাকে বলা হয় ডাইমেনশন। তার মানে এটা সিঙ্গেল ডাইমেনশন, এক ডাইমেনশনের, বা ডিগ্রি হলো 3 ডিগ্রি, 3rd ডিগ্রি। ওয়ান ডাইমেনশন 3rd ডিগ্রি ইকুয়েশন। বুঝতে পারছো? তার মানে এখানে আমাদের সলভ করলে আমাদের একটা ভেরিয়েবলের ভ্যালু বের হবে। আচ্ছা, এখন আমার ফার্স্ট কাজ যেটা হবে, আচ্ছা তার আগে বলি যে জয়টা ভেরিয়েবল থাকবে, জয়টা ততটা আমার ইনিশিয়াল ভ্যালুটা বলে দিতে হবে অথবা আমাকে ধরে নিতে হবে, দুটার একটা। তো এখন সেই ইনিশিয়াল ভ্যালুটা হলো বলে দেওয়া যাবে, এটা আইটারেটিভ মেথডের এটা হলো একটা শর্টকাট। তো এখন আমাকে প্রথমে আমার যে ফাংশনটা দেওয়া আছে, এই যে এই ফাংশনটা, এটারই ডেরিভেটিভ বের করতে হবে, অর্থাৎ ডিফারেন্সিয়েশনটা বের করতে হবে। তাহলে এটা যদি আমি ডিফারেন্সিয়েশনটা বের করি তাহলে আমার 3x² হলো আর 12x + 9 হলো। এখন এই যে ইকুয়েশনটা এই পাশে ইকুয়াল সাইন দিয়ে এই পাশে যেটা দিচ্ছি, এটার একটা আমরা নাম দিই, ওটার নাম হলো c কনস্ট্যান্ট। এখন আমরা কি করব, আমাদের এই যে সেইটা পেজটা ফুল আসতেছে না, আচ্ছা ঠিক আছে, এখানে আমরা df/dx সেটা ছিল 3x² -12x + 9 আসলে বিষয়টা হলো এটা। এখন 3x² 12x আর +9। এখন এটাকে যদি আমি ফার্স্টে এটাকে আমি ইভালুয়েটিং এট ইনিশিয়াল ভ্যালু। ইনিশিয়াল ভ্যালু ছিল আমার 6, তো 6 এ যদি আমি ইভালুয়েট করি তাহলে এই ইকুয়েশনে আমার যেখানে যেখানে x আছে সেখানে আমার 6 পাবে, ঠিক আছে? আর এই পাশে এটা হলো c, এখানে c এর ভ্যালুটা হলো 0, এই জন্য 0 মাইনাস এটা হলো ফর্মুলা। ডেল্টা c মানে c মাইনাস এই f। এখন এখানে যেহেতু এখানে আমি ইনিশিয়াল ভ্যালুকে ইভালুয়েট করতেছি, এখানে এই জন্য এইটা হলো আইটারেটিভ নাম্বার। এই যে ব্র্যাকেট দিয়ে 0 মানে এটা ফার্স্ট আইটারেশন। ফার্স্ট আইটারেশনের জন্য আমি এটা এট দ্য এন্ড অফ ফার্স্ট আইটারেশন যেটা বের হবে তখন ওটার নাম দেব 1। আচ্ছা, এরপরে আমরা এই যে ডেরিভেটিভ বের করব, এটাকেও আমরা ওই ইনিশিয়াল ভ্যালুতে ইভালুয়েট করব, করলে পরে এটা হবে। এরপরে আমরা কি করব, এই যে এখানে যেটা পেলাম অর্থাৎ ডেল্টা c কে এই এটার ডেরিভেটিভ যেটা পেলাম সেটাতে ভাগ, যেটা পেলাম সেটাকে ডেল্টা x বলতেছি। এখন নিউটন রেফসন মেথডে এই তোমার এই কটা স্টেপ 1 2 3 প্লাস আরো একটা স্টেপ, এই চারটা স্টেপ কমপ্লিট করার পরে আমার তারপরে x এর ভ্যালুটা হলো আপডেট করতেছি। আগে যেটা ছিল সেটার সাথে এই ডেল্টা x টা অ্যাড করতেছি, ওইটা যেটা ভ্যালু হলো সেটা আপডেটেড ভ্যালু অফ x।
এবং ওটার নাম দিলাম ফার্স্ট ইটারেটিভ ভ্যালু। এই কয়টা মিলে, এই কয়টা স্টেপ মিলে 1 2 3 4 মিলে এখানে একটা আমার সাইকেল কমপ্লিট। এখন আমি করব কি, যে এইটা আর ওই যে আগে যেটাতে শুরু করছিলাম আমি, দুটার ভিতরে ডিফারেন্সটা দেখি। দুটার ভিতরে ডিফারেন্সটা যদি আমার টলারেন্স ভ্যালু, একটা টলারেন্স ভ্যালু সামান্য একটা থাকে 10 টু দি পাওয়ার -3 অথবা খুব ছোট্ট একটা নাম্বার, ওই টলারেন্স ভ্যালুর নিচে হয় তাহলে আমি স্টপ করে দেব, আর দরকার নাই। আর যদি ওটার চেয়ে বড় হয় তখন আমি আবার সেকেন্ড ইটারেশন শুরু করব। এই কটা স্টেপেই করব, বাট তখন হলো x এর ভ্যালু ধরবো এটা আপডেটেড ভ্যালু। এইভাবে হলো তোমাদের প্রসেসটা কন্টিনিউ করে ততক্ষণ পর্যন্ত তুমি একটা অ্যাকসেপ্টেবল ভ্যালু পাও। এটাই হলো নিউটনের। সেটাই হলো x2 এর ভ্যালু যখন বের করব তখন হলো আমার ডেল্টা x1 লাগবে, আর ওটার সাথে এটা যোগ হবে, হয়ে পরে আমাদের ডেল্টা x1 বের হবে। আর ডেল্টা x1 মানে ডেল্টা c ডিভাইডেড বাই এটা, আর এইটা মানে আমাদের ভ্যালুটা বের করলে যেটা আসবে ফাইনালি এটা আসবে। সিমিলারলি আমাদের x3 x4 এইভাবে আমি কন্টিনিউ করব। তো প্রত্যেকবারে আমি চেক করব এই দুটার ভিতরে ডিফারেন্সটা কত। যখন এই ডিফারেন্সটা আমার একটা টলারেন্স ভ্যালুর চেয়ে কম হবে, অর্থাৎ ওই ডেল্টা x এর ভ্যালুটা কি, ডেল্টা x এর ভ্যালুটা যখন ক্লোজ টু 0 হবে তখন আমি স্টপ করে দেব। সেটাই আমি এই আচ্ছা এখন এটাই করা হয় কি, হাতে করা তো ছোট প্রবলেমের জন্য সহজ, কিন্তু যখন একটা বড় প্রবলেম হয় হাতে করতে গেলে অনেক সময় দরকার। কিন্তু যদি আমি এই জিনিসটাই তাহলে কম্পিউটারকে বলে দিই তুমি এই 4টা স্টেপ করো এবং এই জিনিসটা চেক করো করিডোরে, যদি এটা টলারেন্স ভ্যালুর চেয়ে কম হয় তাহলে স্টপ করো, না হলে আবার তো তার মানে একটা লুপের ভিতরে আমি ঘুরাইতেছি। সেটাকে আমরা হোয়াইল লুপ বলি। হোয়াইলের ভিতরে এখানে কন্ডিশন দিয়ে দিলাম যে এটার চেয়ে যদি কম হয় অ্যাবসলিউট ভ্যালু অফ dx মানে ডেল্টা x যেটা সেটা, অথবা আইটারেশন নাম্বারটা এখানে একটা বড় নাম্বার দিয়ে দিয়েছে 100। অনেক সময় হয় কি যে প্রবলেমটা সাধারণত কনভার্স করতে হয়, তো কনভার্স যদি করে তাহলে একটু পরে তুমি সলিউশনটা পাবে। আর যদি তোমার বিশেষ করে গস সাইকেলের সময় অনেক সময় তোমাদের ইনিশিয়াল ভ্যালু রং ইনিশিয়াল ভ্যালু ধরলে তখন এটা কনভার্স না করে ডাইভার্স করে। যখন ডাইভার্স করবে অর্থাৎ সলিউশন থেকে সে দূরে সরে যায়, তোমাকে যেতে হবে ওখানে, কিন্তু তুমি এই দিকে রাস্তা নিছো, কখনো ওই দিকে যেতে পারবে না, ওখানে ওই পয়েন্টে কখনো যেতে পারবে না। তো সেই রকম তোমাদের গস সাইকেলের সময় কিছু মানে সিচুয়েশন হয় যে উল্টা দিকে সে হলো রাস্তা নিছে, তো তখন প্রবলেমটা কনভার্স না করে ডাইভার্স করে, আরো দূরত্ব বাড়তেই থাকে। তো তখন কম্পিউটারে তখন এই লুপ খালি ঘুরতেই থাকে, সে তো বুঝতেছে না, সে খালি লুপ ঘুরাইতেছে, মানে তোমার একটা হ্যাং অবস্থার মতো। তখন এই যদি আইটারেশন নাম্বারটা বলে দাও, ঠিক আছে তুমি যদি দেখো যে 100 আইটারেশন করেও তোমার কনভার্স করতেছে না, তাহলে বাদ দাও, আর দরকার নেই। তো সেটা এখানে বলা হয় যে তোমার আইটারেশন নাম্বার 100 এর যদি বেশি হয় তাহলে তুমি থেমে যাও। তো ওই কন্ডিশনটা আমরা দিয়ে দিলাম, বয়েলের ভিতরে এই কন্ডিশনটা দিলাম যে তুমি কতক্ষণ লুপ ঘুরবে। তো দিয়ে তারপর আমি এখানে এখন প্রিন্ট করতেছি রেজাল্টগুলো, আমি প্রত্যেকটাই দেখতে চাচ্ছি যে কি কি হলো, এই লুপের ভিতরে কি কি রেজাল্ট পেলো প্রত্যেকটাই হলো দেখা। সেটা আমি আইটারেশন নাম্বার দেখতে চাচ্ছি, তারপরে এই যে ডেল্টা সি এর ভ্যালু, তারপরে মানে ডিফারেন্সিয়েশন এর ভ্যালুটা, ডেল্টা এক্স এর ভ্যালু, এক্স এর ভ্যালু। তো এখন সেটা যদি দেখি তাহলে কেমন দেখা। তো এখন ওটা যদি রান করো, তো এখানে শুরুতে আমার বলতেছে যে তোমার ইনিশিয়াল ভ্যালু কোনটা ধরবা, তোমার কাছ থেকে চাচ্ছে। তো তুমি 6 দিছো, দিলে পরে সে রান করলো, পরে ডেল্টা সি এর ভ্যালু ক্যালকুলেট করলো, যে ডিফারেন্সিয়েশন এর ভ্যালুটা, ডেল্টা এক্স এর ভ্যালু এইগুলো। ওইটা দেখতেছে যে এই 6 নম্বর আইটারেশনে এসে এটা আমার 0 হয়ে গেছে। তো যখন এটা 0 হবে বা ক্লোজ টু 0 হবে তখন এক্স এর ভ্যালুটা যেটা সেটাই হলো আমার সলিউশন।
তার মানে এখানকার সলিউশন আমার 4। আচ্ছা, এখন যদি আমি একটু হায়ার ডাইমেনশনে যাই, এটা হলো গ্রাফিক্যালি দেখানো হয়েছে যে কিভাবে সে কনভার্স করতেছে। সে শুরু করলো ইনিশিয়াল ভ্যালু 6 থেকে এই কয়েকটা স্টেপ পার হয়ে সে এই যে এখানে 4 এ চলে আসছে, তার মানে এখানে তার সলিউশনটা পেয়ে গেছে। আচ্ছা, এখন আমরা বলতেছি যদি আমার একটু হায়ার ডাইমেনশন হয়, ধরো দুটো আমার ভেরিয়েবল আছে একটার জায়গা, এবার আমি বললাম দুটো, তো তখন কি করবে? তখন আগের মতোই এটার আমার একটা এই ফাংশনটার একটা নাম দেব, এটার একটা নাম দেব, এটার একটা ডেরিভেটিভ বের করব, এটার একটা ডেরিভেটিভ বের করব। এখন এখানে ভেরিয়েবল দুইটা ভেরিয়েবল, যদি মাল্টিপল ভেরিয়েবল থাকে তখন সেই ডেরিভেটিভটা কিভাবে করতে হয়? পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করতে হয়। অর্থাৎ এটাকে একবার x1 এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করব, আর একবার x2 এর রেসপেক্টে। যখন x1 এর রেসপেক্টে করব তখন x2 টা কনস্ট্যান্ট ধরব, আবার যখন x2 এর রেসপেক্টে করব তখন x1 টাকে কনস্ট্যান্ট ধরব। এটাই হলো পার্শিয়াল ডেরিভেটিভের নিয়ম, তো সেটাই আমি করতেছি। আচ্ছা, তার আগে আরেকটা বলি যে প্রবলেমে তোমাদের জয়টা আমার ভেরিয়েবল তয়টা কিন্তু ইনিশিয়াল ভ্যালু দেওয়া থাকে। এখানে ইনিশিয়াল ভ্যালু হলো x1 এর ইনিশিয়াল ভ্যালু এটা, x2 এর ইনিশিয়াল ভ্যালু এটা। এখন ফার্স্টে আমার যেটা কাজ হবে যে ডেরিভেটিভ বের করা। এখন ডেরিভেটিভ বের করার জন্য আমার প্রথমে x1 ফাংশনগুলো আগে নাম দিয়ে দিলাম, এটা হলো f1, এটা হলো f2। তো এখন এটা যদি আমি x1 এর রেসপেক্টে ডেরিভেটিভ বের করি তাহলে এটা হলো 2x1 হবে। এখান থেকে দেখো এটা 2x1 হবে, এটা তো 0 হয়ে যাবে কনস্ট্যান্ট। সিমিলারলি যখন আবার x2 রেসপেক্টে করব তখন এটা 0, এটা হলো 2x হবে, 2x। সিমিলারলি যদি এটার আমি ইয়ে করি x1 এর রেসপেক্টে ডেরিভেটিভ বের করি তাহলে এটা, আর এটা যদি এটা রেসপেক্টে করি তাহলে হলো 1। তাহলে এখানে আমার টোটাল ডেরিভেটিভ বের হলো 4টা, দুইটা ভেরিয়েবলের জন্যই 4টে ডেরিভেটিভ বের হলো। এখন এই 4টা ডেরিভেটিভকে আমি লিখব হলো এইভাবে, মানে f1 হলো যে কটা সেটা ফার্স্ট হতে, f2 হলো যেটা সেটা হলো সেকেন্ড হতে, এইভাবে আরো যদি থাকে তো আরো আসবে, আরোটা হলো পরে। এখন এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে কিনা? এই দুটো স্টেপের ভিতরে কারো কোনো প্রশ্ন আছে কিনা? বলো বলো বলো, বলো, কারো কোনো প্রশ্ন আছে? স্যার ওখানে যে x1 স্কয়ার প্লাস x2 স্কয়ার এটা ভ্যালু ছিল না, ভ্যালুটা কি সামনে আনতে হবে না? ভ্যালুটা পরে আসতেছে। এই দুই স্টেপের ভিতরে কারো কোনো প্রশ্ন আছে না? এইটা দুটো স্টেপ। আগের ম্যাথটার মধ্যে যে 0 ছিল ডান পাশে, যদি কোনো একটা ভ্যালু থাকতো 5 বা 4 এর মধ্যে থাকতো তাহলে কি কোনটা ডট ক্যালকুলেট আসতেছে, সেটা আসতেছে। এটার ভিতরে কারো কোনো প্রশ্ন আছে কিনা বলো? আমার চেঞ্জ তো খালি এখানেই করছে, এটা করে নিয়ে গেছে। আচ্ছা, এখন আমাদের নেক্সট কাজ হলো অ্যাড ইনিশিয়াল ভ্যালুতে আমাকে ইভালুয়েট করতে হবে। এই যে ইনিশিয়াল ভ্যালু আছে এটাতে আমার ইভালুয়েট করতে হবে। কোনটাকে ইভালুয়েট করব? এই ফাংশনটাকে প্লাস অর ডেরিভেটিভটাকে, এই ফাংশনটাকেও আর ওটার যে ডেরিভেটিভ বের করলাম আমি এটা একটু ছোট করে নিই। এই ফাংশনটাকেও প্লাস ওটার ডেরিভেটিভটাকে আমি এই যে এই ইনিশিয়াল ভ্যালুতে ইভালুয়েট করব। তো প্রথমে আমার ডেল্টা সি বের করতে হবে। তার ডেল্টা সিটা কি? আমার ওখানে ছিল যে ডেল্টা সিটা হলো সি মাইনাস f0 বা fx। এখন সি টা কোনটা? এই যে এই পাশে সমান সমান চিহ্ন যে এই পাশে যেটা সেটাই হলো কনস্ট্যান্ট ভ্যালুটা, সেটাই হলো সি। আগেরটাতে 0 ছিল, এখানে আছে 4, তাহলে এটা c1, এটা হলো c2, দুটো ইকুয়েশন দুটো c1 তাহলে এখন নেক্সট কাজ হলো আমার এটাকে ডেল্টা সি বের করা আর ডেল্টা এক্স বের করা। এই এখন ডেল্টা সি আমি বের করতেছি। ডেল্টা সি যখন বের করব তাহলে c1 মাইনাস
f1 এর মানে ফাংশনটার ভ্যালুটা ইভালুয়েট করতেছি ইনিশিয়াল ভ্যালুতে। আর c1 এর ভ্যালু ছিল এটা, আর এই যে f1 যেটা আমার ছিল ওটা যদি ইনিশিয়াল ভ্যালু ছিল 0.5, x এর 0.5, x1 এর 0.5, x2 এর হলো -1 বসাই দিয়ে দিয়ে, আর এটাতে হলো c2 মাইনাস এটা। এখন এগুলো সব ম্যাট্রিক্স আকারে আসে, যেহেতু দুটো ভেরিয়েবল এর ডেল্টা সি মানে এর ভিতরে দুটো আছে, ডেল্টা c1 আছে, ডেল্টা c2 আছে। ডেল্টা c1 মানে এটা, ডেল্টা c2 মানে এটা। তাহলে এটার ভিতরে বের হলো এটা ডেল্টা c1, এটা হলো ডেল্টা c2। তারপরে এখন আসবে আমাদের হলো ডিফারেন্সিয়েশন মানে যে তো এটা ডিফারেন্সিয়েশন করছে এই ইকুয়েশনে x1 এবং x2 এর ভ্যালুটা বসানো। তো x1 এর ভ্যালুটা শুরু হয়েছে 0.5 দিয়ে, 0.5 আর -1 দিয়ে, তো 0.5 আর -1 বসালাম। এখানে ক্যালকুলেশন হলো এটা করে আসবে এটা। সিমিলারলি এটা হলো x10 0.5 আর এটা হলো এটা বসালাম এটা। এখন এইটাকে যদি আমি এটা দিয়ে ভাগ দেই তাহলে আমার ডেল্টা x, আগেরটাতে তাই করছি, ডেল্টা c কে এই যে দিয়ে ভাগ দিয়েছি দিয়ে এটা আমার ডেল্টা x পাচ্ছি। তো এখন ম্যাট্রিক্সে হলো ভাগ হয় না, ম্যাট্রিক্সে গুণ হয়, কিন্তু ভাগের সময় কি করি ইনভার্স করে গুণ করি। তার মানে এটাকে ইনভার্স করে গুণ করতে হবে, এটার সাথে গুণ করতে হবে, করলেই আমাদের যেটা বের হবে সেটাই হলো ডেল্টা x। সেটাই আমি করতেছি, এর ইনভার্স করলাম, তার মানে এটার ইনভার্স করতে হবে, এটার সাথে মাল্টিপ্লাই করলে এটা আসবে। তারপর যে ডেল্টা x যেটা বের হলো সেটা আগের x এর সাথে যোগ করতে হবে। এখন এটা সম্পূর্ণ ম্যাট্রিক্স আকারে, এটা হলো আগের x টা ছিল আর এটা ডেল্টা x টা বের হলো, যোগ করলে আসবে। তার মানে একটা ইটারেশন কেবল কমপ্লিট হলো। এখন সেম প্রসেসটা আমাকে কম্পিউটারকে বলে দিতে হবে যে তুমি এই প্রসেসটাই আবার কন্টিনিউ করো ততক্ষণ না এই তোমার এই ডেল্টা x এর ভ্যালুটা ক্লোজ টু 0 আছে। তো সেটার জন্য ওই যে আগের মতোই একটা ছোট প্রোগ্রাম, আগের মতো একটা ছোট প্রোগ্রাম। তো এখন এটা রান করলে প্রোগ্রামটা আগের প্রোগ্রাম নেই, এখন এটা রান করলে আমি ইনিশিয়াল ভ্যালুটা বলে দিলাম, দিলে পরে এখন সে আমাকে রেজাল্টটা দিবে ওই ম্যাট্রিক্স আকারে দিবে, যেটা আমার ডেল্টা সি এর ভ্যালু দুটো ভ্যালু, জ্যাকোবিয়ানের ভিতরে ওই যে পার্শিয়াল ডেরিভেটিভ চারটে ভ্যালু, তারপরে ডেল্টা এক্স এর ওখানে দুটো, তারপরে এক্স এর ভ্যালু আবার দুটো, তারপরে সেকেন্ড আইটারেশনে এটা তোমার ডেল্টা সি আর এটা ডেল্টা এক্স, এটাও ডেল্টা সরি এটা জ্যাকোবিয়ানটা, এটা হলো ডেল্টা এক্স, এটা হলো আপডেটেড ভ্যালু অফ এক্স। এইভাবে সে কন্টিনিউ করবে কতক্ষণ, যতক্ষণ না এই ডেল্টা এক্স টা হলো 0 0 বা তার কাছাকাছি চলে আসছে বা 100 পারে। হ্যাঁ 100 হলো আইটারেশন, এটা না আপনি স্যার বলছেন এটা স্যার কোনোভাবে হ্যান্ড করে তাহলে স্যার ওটা 100 করে থেমে যাবে। হ্যাঁ তো এখন নিউটন রাফসন মেথডের একটা বললাম একটা মানে ভালো সাইড হলো যে তোমার ইনিশিয়াল ভ্যালু যেটাই হোক না কেন সে কনভার্স জোড়ে উডের যদি সলিউশন থেকে থাকে তাহলে সে কনভার্স করবে, ওই গস সাইডের মতো কোন উল্টা দিকে হাঁটবে না। আর যদি সলিউশন নাই থাকে তখন হলো সে ইয়ে করতে পারবে। যেমন আচ্ছা তো এটারে ধরো তোমার এখানে এসে ডেল্টা এক্স টা 0 হলো, তার মানে এটাই হলো আমার সলিউশন। এ পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে? স্যার ইনিশিয়াল যে 0.5 বা -1 স্যার ওটা কি আমরা এক্স মতো ধরব না নিয়ম মতো? হ্যাঁ ইচ্ছা মতো তো ধরতে পারো, ভিডিওতে ধরার সময় একটু তোমার যেমন একটা ইনিশিয়াল ভ্যালু সম্পর্কে একটা আইডিয়া থাকে, একটা আন্দাজে ধরো এখানে 1000 আর 2000 এত বড় ভ্যালু ধরো, সলিউশনটা তোমার আছে এক জায়গা আর তুমি শুরু করতেছো অন্য আরেক জায়গা থেকে, তাহলে আসতেও অনেক সময় লাগবে, আবার তোমার অনেক সময় সে অন্য দিকে চলে যেতে পারে। আচ্ছা তো এখন এটাই যদি আমি 3টে ভেরিয়েবলের জন্য যাই, 4টে ভেরিয়েবলের জন্য প্রসেস একটাই, একই প্রসেস দুটোর জন্য, তাই ওই
100টার জন্য একই প্রসেস। বুঝা গেছে? স্যার আমাদের এই প্রশ্নগুলো স্যার পরীক্ষা কিভাবে আসবে? এখনো বললাম না, এখন আমি আসল কাজে যাই নাই, এখন কেবল ফিল্ড রেডি করতে স্যার এগুলো প্র্যাকটিস এই কোনো ব্যস্ত হবে এখন আমি বললাম যে ইন জেনারেল যদি আমার n নাম্বার অফ ইকুয়েশন থাকে বা n নাম্বার অফ ভেরিয়েবল থাকে, তখন আমার n নাম্বার অফ ইকুয়েশন হবে এবং সেটাকে সলভ করার জন্য আমার ওই এই একই প্রসেস, ওই যে তোমার ডেল্টা সি বের করতে হবে। ডেল্টা, এটা হলো আমার ডেল্টা সি, এটা হলো আমাদের জ্যাকোবিয়ান জে, যেটা পার্শিয়াল ডেরিভেটিভের ইয়েটা এত বড় ইকুয়েশন দেখে তোমাদের মাথা নষ্ট করার দরকার নাই। কিন্তু এটা হলো বললাম যে জেনারেল। তারপরে এটাকে ইনভার্স করে এই পাশে নিয়ে এসে মাল্টিপ্লাই করলে তোমার ডেল্টা এক্স বের হবে, তারপরে ওটাকে আপডেট করবে। এটাই হলো জেনারেল জিনিস। আচ্ছা, এখন এই যে এতক্ষণ পর্যন্ত যে ফিল্ডটা আমার রেডি হলো, এটাই আমরা আমাদের পাওয়ার সিস্টেমের জন্য কাজে লাগাবো। এখন পাওয়ার সিস্টেমের জন্য তোমাদের হয় কি, যে ইকুয়েশন যেটা বের হবে বা যে ইকুয়েশনটাকে আমার সলভ করতে হবে, সেটা বললাম যে নন লিনিয়ার ইকুয়েশন। সেটাকে আমাকে এই ধরনের নিউটন-র্যাপসনের আইটারেটিভ মেথডে সলভ করতে হবে। তো এখন এতক্ষণ তো আমাদের মানে ইকুয়েশনটা দেওয়া ছিল, আমরা সেটা সুন্দরভাবে ডেরিভেটিভ বার করে সলভ করলাম। কিন্তু পাওয়ার সিস্টেমে তোমার ইকুয়েশনটা দেওয়া থাকবে, তোমার ইকুয়েশনটা বানাই নিতে হবে। তো এখন ওই ইকুয়েশন বানানোর জন্য আমাদের আবার কিছু তার আগে কিছু ইনফরমেশন জানতে হবে। তুমি কি করতেছো? একটু পরে তো কোশ্চেন দিলে তো আমরা পারবো। আচ্ছা, এখন লোড ফ্লো দিয়ে আমরা আসলে কি করি? আমরা এখানে যতগুলা বাস আছে ওগুলাকে একটা করে নোট করি। ওই প্রত্যেকটা বাসের ভোল্টেজ, ম্যাগনিটিউড এবং অ্যাঙ্গেলটা বের করি। ভোল্টেজ, ম্যাগনিটিউড এবং অ্যাঙ্গেলটা বের করি। এরপরে নেক্সট স্টেপে আমরা কি করি? পাওয়ার ক্যালকুলেট করি। যখনই আমাদের ভোল্টেজ, ম্যাগনিটিউড এবং অ্যাঙ্গেল জানা হবে প্রত্যেকটা নোডে, আর লাইনে যদি আমি ইম্পিডেন্সটা জানি, তাহলে কারেন্ট ক্যালকুলেট করতে পারি। এখন কারেন্ট জানি, ভোল্টেজও জানি, পাওয়ার ক্যালকুলেট করতে পারি। তারপরে লাইনের ভিতরে পাওয়ার লস কতখানি সেটা বের করতে পারি। পাওয়ারের ভিতরে রিয়েল পাওয়ার কত, রিঅ্যাক্টিভ পাওয়ার কত, সবই আমরা বের করতে পারি। এখন এখানে জিনিস হলো চারটে জিনিস। একটা হলো ভোল্টেজ, ম্যাগনিটিউড, ভোল্টেজের অ্যাঙ্গেল, একটা হলো রিয়েল পাওয়ার, রিঅ্যাক্টিভ পাওয়ার। চারটে জিনিস, লস টস পরে আসতেছে। এই চারটা জিনিসের ভিতরে তোমাদের যে কোনো দুটো দেওয়া থাকবে, আর বাকি দুটো হলো ক্যালকুলেট করতে হবে। প্রত্যেকটা বাসের জন্য এই চারটা জিনিসের যে কোনো দুইটা দেওয়া থাকবে, আর বাকি দুটো হলো ক্যালকুলেট। এখন যে দুটো দেওয়া আছে ওই দুটার নাম অনুসারে আমার বাসকে আবার তিন ভাগে ভাগ করা হয়। একটার নাম হচ্ছে স্ল্যাক বাস বা সুইং বাস বলে। স্ল্যাক বাস বা সুইং বাস বা রেফারেন্স বাস, তিনটা নাম আছে। একই জিনিসের তিনটা নাম। এখন এসি, যে কোনো এসি সার্কিট সলিউশনের জন্য আমরা জানি যে একটা রেফারেন্স ভোল্টেজ লাগে বা একটা রেফারেন্স পয়েন্ট লাগে। এখন এই স্ল্যাক বাসটাই হলো তোমাদের রেফারেন্স পয়েন্ট বা সুইং বাস অথবা রেফারেন্স বাস। এটাকে রেফারেন্স ধরেই, অর্থাৎ এটার ভোল্টেজের অ্যাঙ্গেলটাকে আমরা জিরো, সব বেশিরভাগ সময় হলো জিরো ধরা হয়, আর না হলে যেটা দেওয়া থাকবে ওটা ধরেই বাকি বাসগুলোর আমরা ভোল্টেজ হিসাব করবো, ভোল্টেজের অ্যাঙ্গেল হিসাব করবো। তো
তাহলে আমাদের সুইং বাসে বা স্ল্যাক বাসে দেওয়া থাকবে ভোল্টেজ ম্যাগনিটিউড এবং অ্যাঙ্গেল। আননোন থাকবে তাহলে কোনটা? পি এবং কিউ। আচ্ছা, এরপরে আমাদের আসতেছে পিকিউ বাস। পিকিউ বাসে তোমরা নাম শুনেই বুঝতেছো যে পি এবং কিউ দেওয়া থাকবে এবং আমাদের বের করতে হবে আমাদের নাই কোনটা? ভোল্টেজ ম্যাগনিটিউডও নাই, অ্যাঙ্গেলও নাই, এই দুটোই বের করতে হবে। বলছি চারটার ভিতরে দুটো দেওয়া থাকবে আর দুটো বের করতে হবে। আচ্ছা, এটারই আরেকটা নাম হলো লোড বাস। আচ্ছা, আরেকটা হলো থার্ড ক্যাটাগরি হলো পিভি বাস। এখানে ভোল্টেজ ম্যাগনিটিউডটা দেওয়া থাকবে আর হলো পাওয়ার, রিয়েল পাওয়ারটা দেওয়া পি দেওয়া থাকবে। তাহলে আননোন কি কি হলো? রিঅ্যাকটিভ পাওয়ার এবং ভোল্টেজের অ্যাঙ্গেলটা। তো এটাই যদি আমরা একটু শর্টকাটে মানে একটু সামারাইজ করি তাহলে ক্লোজ করে দেই। এটাকে যদি একটু সামারাইজ করি তাহলে আমরা বলতেছি যে একটা হলো আমাদের সুইং বাস, যেখানে আমাদের চারটা জিনিসের ভিতরে যে সুইং বাসে তোমার ভোল্টেজ ম্যাগনিটিউড অ্যাঙ্গেল দেওয়া থাকবে, এটা গিভেন, বের করতে হবে এটা। দুই নম্বর হলো লোড বাস বা পিভি বাস, এটাতে সরি পিকিউ বাস, এটা পি আর কিউ দেওয়া থাকবে, বের করতে হবে ভোল্টেজ ম্যাগনিটিউড অ্যাঙ্গেল। আর পরেরটা হলো পিকিউ বা পিভি বাস, পি এবং ভোল্টেজ ম্যাগনিটিউড দেওয়া থাকবে, এটা আর এটা বের করতে হবে। এর ভিতরে কারো কোনো প্রশ্ন আছে? এই উদাহরণটা তোমাদের হলো সব সময় মাথার ভিতরে রাখতে হবে। তার কারণ প্রবলেমে বলা থাকবে যে সুইং বাস। সুইং বাস মানে কি সেটা আপনার বুঝতে হবে। লোড বাস বা পিকিউ বাস, পিকিউ বাস মানে কি তা বুঝতে হবে। আর আসতেছে সেগুলো পরে আসতেছে। এখন আমরা বললাম যে যদি আমাদের ইকুয়েশন জানা থাকে তাহলে আমরা ইয়ে করতে পারি, সলভ করতে পারি। কিন্তু পাওয়ার সিস্টেমে বললাম যে তোমাদের ইকুয়েশনটাই জানা নাই, ওটা ইকুয়েশনটাই হলো আগে তোমাদের বের করতে হবে। তো এখন ওই ইকুয়েশনটা বের করার জন্য আমাদের যেটা বলতেছি যে প্রবলেম ফর্মুলেশন, মানে তুমি ইকুয়েশনটা আগে রেডি করো। এখন ধরলাম আমাদের একটা লার্জ নেটওয়ার্ক আছে, অনেক বড় নেটওয়ার্ক, যেখানে অনেকগুলো বাস আছে আর অনেকগুলো লাইনও আছে। তো তার ভিতর থেকে আমি একটা বাস নিলাম, একটা বাসের জন্য যে হিসাব করত বাকিগুলোর জন্য এক। সেই একটা বাসের নাম আমি ওই বললাম যে আই নাম্বার বাস, এই যে স্মল আই, এই যে আই, এটা হলো আই এর বাস আর কি। আই, এখন আই এর ভ্যালু যদি 1 দেই তাহলে বাস নাম্বার 1, আই এর ভ্যালু 2 দিলে বাস নাম্বার 2, আই এর ভ্যালু 3 দিলে আই এর ভ্যালু যাই হলো সেই বাস নাম্বার বাস। বুঝছেন? এখন আমরা এর আগে ও যে ইয়ে প্রবলেমটা সলভ যখন করছি, যখন আমরা এই প্রবলেমটা সলভ করছি একদম শুরুতে এই ডেটটা এই এক্সাম্পলটা যখন দিলাম, তা ওইখানে আমরা কি করছিলাম, আমরা একটা ইকুয়েশন বানাই নিছি। ইকুয়েশনটা কি, যে এখানে আই বাস ইকুয়াল টু এটা ইকুয়াল টু এইটা মাল্টিপ্লাই এটা, ওয়াই এটা হলো ওয়াই বাস আর এটা হলো বি বাস। তা আমরা বলছি যে এই ইকুয়েশন থেকে সরি এই ম্যাট্রিক্স ফর্ম থেকে আমরা এটা পেতে পারি অথবা এটা থেকে এটাতে পেতে পারি, একটা থেকে আরেকটা আমরা চেঞ্জ করতে পারি, পারি তো? যেমন এটা থেকে I1 ইকুয়াল টু এটা লিখছি, এখানে ছিল এটা হলো y11 b1, y12 b2, y13 b3। তো সেটা আমরা এখান থেকে y11 b1, y12 b2, y13 b3, y14 b4, অর্থাৎ
মাল্টিপ্লাই বাই ম্যাট্রিক্সের এই আর এই ম্যাট্রিক্সের রো আর এই ম্যাট্রিক্সের কলাম। সিমিলারলি I2 বের করার সময় এইটা আর এইটা এইভাবে মাল্টিপ্লাই। তার মানে আমি যদি এখন এখান থেকে I1 এর ভ্যালুটা বের করতে চাই ইজিলি পাই, পারবো তো? I1 মানেটা কি? I1 মানে এই বাসে কত কারেন্ট আসছে, কারেন্ট ইন্টারিং, যেটা সেটাই হলো আমার I1 এবং সেটারই ভ্যালুটা হলো আমাদের এটা Y11 V1, Y12 V2, Y13 V3, Y14 V4। এখন এই কনসেপ্টটাই আমি বললাম যে এগুলা যেটা আলোচনা করছে এগুলো হলো তোমাদের ফিল্ডে রেড করছে, এগুলাই হলো কাজে লাগানো। এখন কতখানি বুঝছো সেটাই দেখতে চাচ্ছি। এখন আমরা আসো আমাদের আসল দেখার জায়গা। হ্যাঁ এখন কথা বলো না। তাহলে বললাম যে I1 Y11 V1, Y12 V2, Y13 V3, Y14 V4। এটাকে যদি আমি এখন শর্টকাটে লিখতে চাই, সিমিলারলি আমি বললাম যে I2, I3, I4 এর ভ্যালু আমি সিমিলারলি লিখতে পারি। তাহলে এখানে আমি একটা জিনিস কি লক্ষ্য করতেছি যে এখানে যদি 1 হয় তাহলে এখানে 1, এখানে 1, এখানে 1, এখানে 1। এখানে যদি আমার এখন 2 হয় তাহলে এখানেও 2 হবে, এখানেও 2 হবে, এখানেও 2 হবে, এখানেও 2 হবে। পরের মধ্যে সেভাবে হবে। হ্যাঁ, এখন যদি আমি একটা জেনারেল কথা বলতে বলি, যেখানে যদি আমি 1, 2 না দিয়ে I দিই তাহলে আমার এখানেও I দিতে হবে, এখানে I দিতে হবে, এখানে I দিতে হবে। ঠিক আছে? সেটাই আমি বললাম। তাহলে I ইকুয়াল টু আমার এই ইকুয়েশন। আচ্ছা, এখানে আরো একটা কি জিনিস আমি লক্ষ্য করতেছি, যে ফার্স্ট টার্মের জন্য আমার 1, সেকেন্ড টার্মের জন্য 2, থার্ড টার্মের জন্য 3, ফোর্থ টার্মের জন্য 4। ঠিক আছে? তার মানে আমি যদি এখানে আরেকটা ভেরিয়েবল দেই j, এবং j এর ভ্যালুটা বলতেছি যে যদি আমার ফার্স্ট টার্ম হয় j এর ভ্যালু হবে 1, সেকেন্ড টার্ম হয় j এর ভ্যালু হবে 2, থার্ড টার্ম হবে 3, এইভাবে চলতে থাকবে। that's I+1 হবে না আমি বলতেছি। এবং আরো একটা কি জিনিস লক্ষ্য করতেছি যে একটা করে প্লাস আসতেছে, মাঝখানে একটা করে প্লাস আসতেছে। তাহলে এটাকে আমি একটা সিরিজ আকারে লিখতে পারি। সিরিজটা কেমন? যে এখানে একটা সামেশন চিহ্ন দিলাম, যেখানে আমি j এর ভ্যালুটা 1 থেকে 4 পর্যন্ত ভ্যারি করতেছি। সামেশন মানে প্রত্যেকটা টার্ম যোগ হবে। তাহলে ফার্স্ট টার্মের জন্য j এর ভ্যালু 1, তারপরে সেকেন্ড টার্ম যখন হবে প্লাস দিয়ে সেকেন্ড টার্মটা শুরু হবে। তো j এর ভ্যালুটা তখন চেঞ্জ হয়ে 2 হবে, এইভাবে 1 4 বলতে যাবে চলতে থাকবে। এখানে 4 গ্রোথ আছে জন্য আমি ওই হাইয়েস্ট ভ্যালু 4 দিলাম। যদি আমি এখানে পরের জায়গায় 100 দিই তাহলে 100টা টার্ম হবে, 100টা টার্ম হবে। বুঝা গেছে বলতো? এখন এই কনসেপ্টটাই আমি এই জায়গাতে নিয়ে আসি। I মানে এই যে কারেন্টটা এখানে এন্টারিং ইকুয়াল টু, আমার যদি এখন এখানে n নাম্বার অফ পাস থাকে, এখানে n টা হলো ওই যে j এর ভ্যালুটা চেঞ্জ হচ্ছে। এখানে যেমন বাসের ভোল্টেজটা 1, 2, 3, 4 করে n নাম্বার পর্যন্ত যাবে, তাহলে তার মানে j নাম্বারটা আবার চেঞ্জ হচ্ছে আসলে। তাহলে এখানে j ছিল 1 থেকে 4 পর্যন্ত, তাহলে এখানে দেব j হলো 1 থেকে n পর্যন্ত। যেটা না সম্পর্ক পাস করছে। হ্যাঁ, আর ভিতরে যে টার্মটা y i j v j এইটা আমার ঠিকই থাকলো। এই পার্টটা আর এই পার্টটা একই থাকবে, এই পার্টটা একই থাকবে। খালি ওখানে আমি 4টা বাজার एग्जांपल দিয়েছি যেন 4 পর্যন্ত গেছে, আর এখানে n নাম্বার পর্যন্ত গেছে জেনারেল। কার কোনো প্রশ্ন আছে? তোমাদের সমস্ত বইয়ে শুরুই করছে এই জায়গা থেকে, এই কথাগুলো আলোচনা করেন। তো এখন আমি যদি এখান থেকে শুরু করতাম, ফিল্ডই তো কেউ আচ্ছা এখন
এখন আমাদের এই যে y যেটা সেটা আমরা এর আগেও দেখছি, ওটা একটা কমপ্লেক্স নাম্বার, ওটা একটা ম্যাগনিটিউড আছে, একটা অ্যাঙ্গেল আছে, ওটাকে আমরা ইম্পিডেন্স অ্যাঙ্গেল বলি বা অ্যাডমিটেন্স অ্যাঙ্গেল বলি। তারপরে v এর একটা ভোল্টেজ ম্যাগনিটিউড আছে, একটা অ্যাঙ্গেল আছে। তো দুই অ্যাঙ্গেলকে দুটা নাম দিতে হবে, একটা হলো ইম্পিডেন্সের অ্যাঙ্গেল, সেটাকে থিটা দিয়ে রাখা হয়, আর যেটা ভোল্টেজের অ্যাঙ্গেল সেটাকে ডেল্টা দিয়ে রাখা হয়। তো এইটা আমাদের দেওয়া থাকবে, যেমন ওই যে লাইনের যে তোমাদের ইম্পিডেন্স গুলো, ইম্পিডেন্স আনা থাকলে ওই ওয়াইটাও বের করা যাবে, তো ওটা আমাদের সহজেই বের করা যাবে। কিন্তু এই ভ্যালুটাকে আমার বের করতে হবে আইটারেশন মেথডে, এটাই বের করতে হবে। এখন আচ্ছা, এই পর্যন্ত আর কোনো কথা আছে? এই পর্যন্ত, তার কারণ এখনই আমরা একটু নেক্সট স্টেপে যাব। নেক্সট স্টেপে যাওয়ার আগে এই পর্যন্ত বুঝতে হবে আমাদের দুপুরের খাবারটা হজম হয়েছে কিনা এটা বোঝা যাবে রাতের বেলা যদি ক্ষুধা লাগে। রাতে যদি ক্ষুধা না লাগে তাহলে বুঝতে হবে যে দুপুরটাই হজম হয়নি। এই পর্যন্ত তোমরা মানে তোমাদের হজম হয়েছে কিনা, তারপরে না নেক্সট স্টেপে আমি যাব। আচ্ছা, এখন এখানে আমরা বলতেছি যে y i j যেটা সেটা হলো সাম অফ দ্য অ্যাডমিটেন্সেস কানেক্টেড টু, সরি এখানে i মানে ডায়াগোনালটা 1 1 2 2 3 3 4 4 এটা হলো ডায়াগোনাল। এটা ডায়াগোনালটা হলো সাম অফ দ্য অ্যাডমিটেন্সেস কানেক্টেড টু বাস i। আমাদের ওখানে 1 এর জন্য 1 1 আর 2 এর জন্য বাস 2 এর জন্য 2 2। আমরা ওই যে ওখানে মুখে মুখে হিসাব করা এটা টেকনিকটা শিখছি। আর y i j যেটা অফ ডায়াগোনাল সেটা হলো কি ছিল, নেগেটিভ অফ অ্যাডমিটেন্সেস কানেক্টেড বিটুইন নোড i and j। এটা আমরা ওই ছোট एग्जांपलটাতে দেখছি, এই এক্সাম্পলটাতে দেখছি। এখন আমরা বলতেছি যে এই যে কারেন্টটা যেটা সেটা আমাদের সহজ মানে সরাসরি দেওয়া থাকবে না, আমাদের দেওয়া থাকবে পাওয়ার এবং ভোল্টেজ। এই পাওয়ার ভোল্টেজ ধরেই আমাকে বাকিগুলো ক্যালকুলেট করতে হবে। তাহলে পাওয়ার এবং ভোল্টেজের সাথে কারেন্টের কি রিলেশন, আমরা এর আগে এই রিলেশনটা সব সময় ইউজ করে আসছি, S ওভার মানে S কনজুগেট ওভার V কনজুগেট। S মানে আবার আমরা জানি P প্লাস JQ কনজুগেট করলে মাইনাস হয়ে গেল, আর V যেটা V যা আছে তাই থাকে। তার মানে ওই I কে যদি আমি এটা দিয়ে রিপ্লেস করি তাহলে আমার এখানে আসলো এটা, ঠিক আছে। এখন এই V টাকে আমি এখন এই পাশে পার করব, করলে পরে আমাদের এটাকে যদি এই পাশে পার করি সমস্যা নেই, তাহলে এখানে P মাইনাস JQ আর এইটা তখন এই পাশে পার হয়ে গেল। আচ্ছা, এখন এই পাশে যদি পার হয় এটার ভিতরে এটা ম্যাগনিটিউড এটা অ্যাঙ্গেল গুলো যোগ অবস্থায় আছে। আচ্ছা, এখানে j = 1 to n পর্যন্ত আছে। এখানে i টা যদি তোমার এই পাশে পার হয় হইলে পরে তো এই সামেশনের সামনে আসবে, তাই না? আমাদের হিসাব মতো সামেশনের সামনে আসবে। তা ওটাকে আমি যদি এখন সামেশনের ভিতরে ঢুকাতে চাই, প্রথমে আমাকে আগে চিন্তা করতে হবে যে আমি আসলে সামেশনের ভিতরে ওটা ঢুকাতে পারবো কিনা। সামেশনের ভিতরে মানে কি, যে জিনিসগুলো আমার পরিবর্তন হচ্ছে, যেটা মানে পরিবর্তন হচ্ছে যেটার সাথে, সেটা সামেশনের ভিতরে এবং বাইরে দুটো টোটালি ডিফারেন্ট জিনিস মিন করাবে। আর যে জিনিসটার পরিবর্তন নাই সেটা এখন ভিতরে আসুক আর বাইরে আসুক কোনো সমস্যা নেই। তো এখন আমাদের এখানে দেখতেছি এখানে VI আছে, এখানে j এর সাথে কোনো সম্পর্কই নাই। তো অতএব এটা আমি ব্র্যাকেটের সামেশনের ভিতরেই রাখি আর বাইরেই রাখি, একই থাকে, এতে কোনো সমস্যা নাই। বুঝা গেছে? এই জন্য আমি এটাকে ইয়ার ভিতরে নিয়ে আসলাম। আচ্ছা, প্রথমে তো আমি বাইরেই রাখছি, বাইরে রাখার পরে তারপরে আবার ভিতরে নিয়ে আসছি। হলো এখানে অ্যাঙ্গেলটা মাইনাস হলো কি জন্য, এখানে কনজুগেট আছে। তো এখানে প্রথমে বাইরে রাখছি, তারপরে হলো ভিতরে নিয়ে আসছি। ভিতরে নিয়ে আসলে
এই ম্যাগনিটিউডটা এগুলোর সাথে মাল্টিপ্লাই হলো আর অ্যাঙ্গেলটা এটার সাথে অ্যাড হবে, তাহলে এখানে মাইনাস ডেল্টা আই এখানে মাইনাস ডেল্টা আই হয়ে গেল। তাহলে এই পর্যন্ত কারো কোনো সমস্যা আছে? আচ্ছা, এখন যদি না থাকে তা আমরা এসিটা একটু বাড়ায় দেন। হ্যাঁ আমরা বেশিটা করব। রিমোট এটা অফ করে দেন। হ্যাঁ কথা শুনো। এখন এই যে VI বললাম যে এটার একটা ম্যাগনিটিউড আছে, একটা অ্যাঙ্গেল আছে, আর S মানে P প্লাস JQ, S কনজুগেট মানে P মাইনাস JQ। এখন যদি আমরা কমপ্লেক্স নাম্বার, তোমরা জানো যে এটা হলো পোলার ফর্ম, আর ওটার যদি আমি রেক্টেঙ্গুলার ফর্ম লিখি তাহলে ওটা এটাতে আর কোনো সমস্যা নেই, তাই না? এখন এই পদটাও একটা কমপ্লেক্স, এটার একটা রিয়েল পার্ট আছে, একটা ইমাজিনারি পার্ট আছে। এই পার্টটাকে আমরা বলি রিয়েল পার্ট, এই পার্টটাকে বলি ইমাজিনারি পার্ট। তাহলে এটাকে যদি আমি ভাঙাই তাহলে একটা রিয়েল পার্ট পাবো, একটা হলো ইমাজিনারি পার্ট পাবো। রিয়েল পার্ট কোনটা? কোসাইন ওয়ালা টার্মগুলো হলো রিয়েল পার্ট, আর সাইন ওয়ালা টার্মগুলো হলো ইমাজিনারি পার্ট। এখন এই জন্য আর এরপরে এই বাম সাইডে আমাদের কি আছে? P মাইনাস JQ। এখানে একটা রিয়েল আছে, একটা ইমাজিনারি আছে। তো দুটো ইকুয়েশনের একটা ইকুয়েশনের যদি ডান পাশ আর বাম পাশটা যদি সমান করতে হয় তাহলে ওটা রিয়েলের সাথে এই পাশে রিয়েল যদি নেই তাহলে সমান হয়ে গেল, এটার ইমাজিনারির সাথে যদি এই পাশে ইমাজিনারি নেই তাহলে সমান হয়ে গেল। তো সেটাই আমরা করতেছি, এটা রিয়েলের সাথে এই পাশে রিয়েলটা নিলাম। এই রিয়েলটা কিভাবে নিলাম? কোসাইন ওয়ালা টার্মগুলো হলেই আমার রিয়েল, আর ইমাজিনারি সাইন ওয়ালা টার্মগুলো হলে ইমাজিনারি। তাহলে এখানে মাইনাস ছিল, ফর্মুলাতে অলরেডি মাইনাস ছিল, এই মাইনাসটা যদি আমি এই পাশে নিয়ে আসি তাহলে এটা মাইনাস হবে। বুঝা গেছে? এখন এই দুটো ইকুয়েশন হলো, এই দুটো ইকুয়েশনকে আমি সলভ করবো কিসের জন্য? আমাদের এই ভোল্টেজ ম্যাগনিটিউড আর কারেন্টটা বের করতে হবে, অ্যাঙ্গেলটা বের করতে হবে। এই দুটো ইকুয়েশনকে আমাদের ভোল্টেজ ম্যাগনিটিউড এবং অ্যাঙ্গেল বের করতে হবে। আচ্ছা, তা আমি শুরুতেই করি কি একটা ছোট্ট একটা এক্সাম্পল দিই। তাহলে আমাদের এই একেবারে এর চেয়ে ছোট আর এক্সাম্পল মাত্র আমার দুটা বাস, V1 আর V2, এবং একটাই লাইন, একটা জেনারেটর, একটা লোড। এর চেয়ে আর কোনো ছোট এক্সাম্পল নাই। এখন আমরা বলছি যে পাওয়ার সিস্টেমের লোড ফ্লো সলিউশন করতে গেলে একটা বাসকে রেফারেন্স দিতে হবে, এবং ওই রেফারেন্স বাসের ওটার নাম হলো স্ল্যাক বাস, সুইং বাস বা রেফারেন্স বাস, এবং ওখানকারটা আমার ভোল্টেজ ম্যাগনিটিউড এবং অ্যাঙ্গেলটা দেওয়া থাকতে হবে। সেটাই আমার এখানকার জন্য স্ল্যাক বাস হলো এটা, বা সুইং বাস হলো এটা V1। তার মানে এটা ম্যাগনিটিউডও দেওয়া আছে, অ্যাঙ্গেলটাও দেওয়া আছে। এখন এখানকার ভোল্টেজ ম্যাগনিটিউড এবং অ্যাঙ্গেলটা তোমাকে বের করতে হবে, এটাই তোমার প্রবলেম। কেউ তো নাই প্রবলেম বের করতে তাহলে আমার দুটোই বাস, তার ভিতরে একটা বাসের আমার ইনফরমেশন জানা আছে, আর একটা বাসের ইনফরমেশনটা বের করতে হবে। আচ্ছা, এখন আমাদের লোড ফ্লো বলছে যে লোড ফ্লো যে আইটারেশন মেথডে আমরা যেটা করি ভোল্টেজ ম্যাগনিটিউড এবং অ্যাঙ্গেলটা ক্যালকুলেট করি। এরপরে যখনই আমাদের ভোল্টেজ ম্যাগনিটিউড এবং অ্যাঙ্গেল বের হলো তখন আমরা বাকি পাওয়ারের হিসাবটা পরে করি। আচ্ছা, এখন এই প্রবলেমটাকে আমার প্রথমে হলো সলভ করতে হবে। আর সলভ করার জন্য আমার এখানে দুইটা বাস, টোটাল বাস হলো দুইটা। আচ্ছা, তাহলে আমার দুটো ইকুয়েশনও লাগবে। দুটো ইকুয়েশন আমি এখন বানাবো, দুটো ইকুয়েশন কিভাবে বানাবো সেটা আমি আসতেছি। আচ্ছা, এখন এখানকার এই যে পাওয়ারটা দেওয়া আছে এই বাসের, এটা হলো রিয়েল পাওয়ার মেগাওয়াট, এটা হলো রিয়েক্টিভ পাওয়ার। এখানে আর একটা সাইন ইউজ করছে, দেখুন এখানে এটা হলো সলিড অ্যারো, এর ভিতরে কোনো
পেট কাটাটা, এটা পেট কাটাটা যেটা সেটা হলো কিউ, তাহলে এটা এম্পিয়ার। এখন সমস্ত হিসাবপত্র আমার পার ইউনিটই করতে হবে। এখন তার আগে আমরা একটা কাজ করি, দুটো ইকুয়েশন যে এই দুটো ইকুয়েশনের আমরা দুটা যে আমরা কেবলই ফর্মুলা বানালাম, একটা হলো পি এবং কিউ, এবং আমাদের আননোন ছিল বাস নাম্বার 2টা। এই জন্য বাস নাম্বার 1 এর জন্য আমাকে ইকুয়েশন দরকার নেই, বাস নাম্বার 2 এর জন্য আমার ইকুয়েশন দরকার। যেন আই এর ভ্যালু আমি 2 দিয়ে শুরু করব, তো 2 দিয়ে শুরু করলাম P2, আর জে এর ভ্যালু 1 থেকে n, n হলো এখানে 2, তাহলে 1 থেকে n, এবং এই ইকুয়েশনটা আমাদের ওই যে আগের যে ইকুয়েশনটা ছিল, আগের যে ইকুয়েশনটা এই যে এখানে জাস্ট i এর ভ্যালু হলো 2, j এর ভ্যালু হলো 1 থেকে 2। বুঝা গেছে? সিমিলারলি এই q এরও এখানেও আমার i এর ভ্যালু হলো 2 আর j এর ভ্যালু হলো 1। আচ্ছা, এই দুটো ইকুয়েশন আমি এখন ইউজ করব। আচ্ছা, এখন ফার্স্ট হলো কাজ হলো আমার এই যে y বাসটা বের করা। তো y বাসের জন্য আমাদের যেহেতু দুটো বাস, অতএব 2/2 একটা ম্যাট্রিক্স হবে। তো 1 1 মানে বাস 1 এর সাথে যে কটা লাইন লাগানো আছে বা যে কটা অ্যাডমিটেন্স লাগানো আছে সে কটা। তো এখন লাইন আছে আমার একটাই, তাহলে এবং সেটার ভ্যালু হলো y এর ভ্যালু এটা, তাহলে 1 1 এর ভ্যালু ওটাই। আবার 1 2 এর ভ্যালু ওটার সাথে এখানে নেগেটিভ সামনে দিতে হবে, তাহলে এটার সামনে যদি নেগেটিভ দেই তাহলে এটা মাইনাস আর এটা হলো প্লাস হয়ে যাবে। 2 2 এর ভ্যালু ওই এটা আর এটা একই, যেহেতু একটাই লাইন, বাস 2 এর সাথে যেটা লাগানো আছে ওই একই লাইনেই লাগানো আছে, একটাই। এগুলা কিন্তু লাইন নয়, এগুলা হলো পাওয়ার এদিক দিয়ে আউটপুট। আচ্ছা, তোমরা খুব স্টেপগুলো খুব কেয়ারফুলি মানে শোনো, তার কারণ এটা একটা জিনিস, এই সহজ জিনিসটা বুঝলে বাকিগুলো খুব ইজি, কিন্তু এটার ভিতরে কনফিউশন থাকলে বাকিগুলো কিন্তু কনফিউশনের ভিতরেই থেকে যাবে। আচ্ছা, এখন তারপরে এইটা আর এটা বললাম যে দুটোই সমান হবে, আর এটা তো হলো বাস 2 এর সাথে লাগাছে আমার একটাই লাইন, এটা। এখন এইগুলিকে আমাকে মানে পোলার ফর্মে লিখতে হবে। সেই পোলার ফর্মে লিখতে হবে, এটা সবগুলো রেক্টেঙ্গুলার ফর্মে আছে, পোলার ফর্মে লিখতে হবে। আর পোলার ফর্মে লিখতে গিয়ে আমাদের অ্যাঙ্গেলটাকে রেডিয়ানে রাখতে হবে, অ্যাঙ্গেলটাকে ডিগ্রি নয়, এবারে রেডিয়ানে নিয়ে যেতে হবে। আচ্ছা, এই জন্য এখানে লিখে দিয়েছি যে অ্যাঙ্গেলস আর ইন রেডিয়ান। তো এই পর্যন্ত যে কাজটা সেটা প্রাথমিক কাজ। এরপরে আসবে আমার দুটো ইকুয়েশন দরকার, একটা হলো পি এর, একটা হলো কিউ এর। তো পি এর ইকুয়েশনটা আমরা কোসাইন দিয়ে যেটা সেটা পি। এখন এখানে হলো i এর জায়গা হলো 2, এটা v2, তারপরে এই vj আর 2j, j এর ভ্যালুটা বললাম যে ফার্স্ট টার্মের জন্য 1, সেকেন্ড টার্মের জন্য 2। তো j এর ভ্যালুটা ফার্স্ট টার্মের জন্য 1 1, সেকেন্ড টার্মের জন্য হলো 2 2 2। এখন এর ভিতরে কিছু জিনিস আমার দেওয়া আছে, যেমন এই থিটা, এটা দেওয়া আছে, এই থিটাটাও দেওয়া আছে। থিটা মানে এইটার অ্যাঙ্গেল, 1 2 1 মানে এটার অ্যাঙ্গেলটা, সেই অ্যাঙ্গেলটাও আমার দেওয়া আছে। আবার এই 2 2 2 2 মানে এই যে এটার অ্যাঙ্গেলটা, থিটা মানে y এর অ্যাঙ্গেল, ওটা আমার দেওয়া আছে। কিন্তু দেওয়া নাই কোনটা, এই ডেল্টাটা আমার ক্যালকুলেট করতে হবে। আর v1টা আমার দেওয়া আছে, এখানে v1 দেওয়া আছে, এখানে যেখানে দেওয়া আছে সেই জিনিসগুলো আমি বসাই দিই। তো তাহলে বসাই দিলে পরে আমার ইকুয়েশনটা জানালো হলো এটা। এখানে কি কি জিনিস দেওয়া নাই, v2টা দেওয়া নাই এবং ডেল্টা 2টা দেওয়া নাই, এই দুটো আমাকে করতে হবে। তাহলে দুটো ভেরিয়েবলে দুটো ইকুয়েশন লাগবে, একটা ইকুয়েশন আমার রেডি হলো। সিমিলারলি পরের ইকুয়েশনটার জন্য আমাকে আর অত ক্যালকুলেশনের জন্য অত চিন্তা করতে হবে না,
এই ক্যালকুলেশনে খালি যেখানে যেখানে cos আছে সেখানে সেখানে আমি sin বসাই দেব। এটা যখন রেডি হয়ে গেল, এটারে যেখানে যেখানে cos আছে সেখানে আমি sin বসাই দেব। আর একটা সামনে একটা মাইনাস চিহ্ন আছে। ডেল 1 এর মানটা স্যার ওই যে d1 এর যে এখানে ওইটা হ্যাঁ 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 এইটাই তো, এইটাই। ভোল্টেজের অ্যাঙ্গেল হলো ডেল্টা আর y এর অ্যাঙ্গেল হলো থিটা। আর কোনো প্রশ্ন আছে? আমি এইটাতে একটু খুব ধীরে ধীরে বোঝাচ্ছি এই জন্য যে এই জিনিসটা যদি বোঝো তাহলে তোমাদের বাকি সবগুলো বোঝা যাচ্ছে। আচ্ছা, এখন আসো আমাদের কিউটা। কিউটাতে আমি বললাম যে আমার আর বেশি চিন্তা ভাবনা করবো না, তাহলে যেখানে যেখানে আগের ইকুয়েশনটাতে যেখানে যেখানে সাইন ছিল কোসাইন ছিল ওখানে সাইন লাগাই দেবো, আর সামনে একটা মাইনাস ছিল, সামনে একটা মাইনাস ছিল। বুঝা গেছে? আচ্ছা স্যার আগের স্লাইডে যে ডেল্টা 2 আর হলো v2 ছিল, স্যার এর আগের স্লাইডে স্যার ডেল্টা 2 আর v2 যে ছিল না, ডেল্টা 2 আর v2 স্যার কোনটা? এটা নিচে লাইনে স্যার হ্যাঁ 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 ডেল্টা 2 আর v2 হ্যাঁ v2 হ্যাঁ বলো। স্যার এই দুটো মান স্যার, ওই দুটো মানে তো যে বের করবে, নিউটন অপশন দিয়ে তো ওই দুটোই বার করবে। জি স্যার এই দুটো তো বার করতে হবে, তার নেক্সট স্লাইডে তো স্যার এই দুটো মান নাই। কোন নেক্সট স্লাইডে নাই? জানতো কোন দুটো নাই? ওই দুটো তো আছে। আর কোনো প্রশ্ন আছে? তাহলে বললাম যে আমাদের দুটো ভেরিয়েবল এবং দুটো আননোন, দুটো ইকুয়েশন আমি পেলাম। এখন এগুলাকে আমার সলভ করতে হবে নিউটন র্যাপসন মেথডে। নিউটন র্যাপসন মেথডে সলভ করতে গিয়ে প্রথমে আমাকে কি করতে হবে, যে ইকুয়েশনগুলো আমি পেলাম এটা ডেরিভেটিভ বের করতে হবে, ডেল্টা সি বের করতে হবে, তারপরে ওই ডেল্টা এক্স বের করতে হবে, তারপরে অ্যাড করে কি বলে আইটারেশন করে আবার তোমার আপডেটেড ভ্যালু বের করতে হবে। এই কটা ফার্স্টে হলো তোমার ডেল্টা সি বের করো, প্রথমে হলো ডেরিভেটিভ বের করো, তারপরে ডেল্টা সি বের করো, ডেল্টা এক্স বের করো, অ্যাড করো। চারটে স্টেপ তোমার এই দুটো বাস থাকলে ওই চারটা স্টেপ, 200টা বাস থাকলে ওই চারটা স্টেপ। বুঝা গেছে? আচ্ছা, তাহলে প্রথম স্টেপে আমাদের হলো ডেল্টা মানে সি, প্রথমে হলো সি বের করতে হবে, তারপরে ডেল্টা সি। এখন সিটা কি জিনিস, সেটা সিটা হলো আমাদের এই যে সিটা, সেটা হলো S2 স্কেডিউল বলতে SCH বলি আমরা ওটাকে। অর্থাৎ তোমার প্রত্যেকটা বাসে মানে নেট ইনজেক্টেড পাওয়ার, সেটা কি যে ওই বাসের জেনারেশনটা কত মাইনাস লোডটা কত। তো জেনারেশন মানে আমদানি ইনকামিং, আর লোডটা হলো তোমার রপ্তানি বা ওটাতে খরচ। তাহলে নেট থাকলো কত, সেটাই হলো সি, সেটা হলো আমাদের জেনারেশন মাইনাস লোড। এখন বাস 2 এর জন্য আমার জেনারেশন কত, ওখানে কোনো জেনারেটর লাগা আছে বাস 2 তে? নাই, এই জন্য 0। আর মাইনাস এখন লোড লাগা আছে যেটা, সেটা হলো যা লাগা আছে সেটারই পার ইউনিটের ভ্যালুটা কত। আমাদের লোড লাগা ছিল এটা 150 পি, আর কিউ ছিল হলো খালি 50 এমবি মেগাওয়াট, আর হলো এমবিআর। ওটাকে 100 তে ভাগ দিলাম, আর এটা বেস, তার মানে আসলে আমার এখন পার ইউনিটে। এখন এইটা হলো আমার লোড, এইটা আমি এখানে বসাই দিলাম। এখন এটারই যে রিয়েল পার্টটা যেটা, সেটা একটা ইকুয়েশনের সি মানে C1, আর রিঅ্যাক্টিভ পার্ট যেটা সেটা কিউ এর জন্য হলো C2। বুঝা গেছে? আচ্ছা, তার মানে আমার এটা হলো C1 মানে P2 স্কেডিউল। আমরা ওই C1 আর C2 ওই তোমার ওই সিম্পল যে এক্সাম্পল ওটাতে দিচ্ছি, কিন্তু পাওয়ার সিস্টেমের জন্য C1 C2 না লিখে ওটাকে স্কেডিউল লেখা হয় SCH, কিউতেও ওইভাবে SCH। এটা এখন আমাকে
এই যে ইনিশিয়াল ভ্যালুতে ইভ্যালুয়েট করতে হবে। এই দুটো ইকুয়েশন বললাম, একটা পি এর একটা কিউ এর, যে দুটো ইকুয়েশন বললাম, দুটোকে আবার ইনিশিয়াল ভ্যালুটা তোমাদের বলে দিবে। ইনিশিয়াল ভ্যালুটা দেখো ওখানে বলা আছে, স্টার্ট উইথ অ্যান ইনিশিয়াল এস্টিমেট অফ V2, ম্যাগনিটিউডটা হলো 1 আর অ্যাঙ্গেলটা হলো 0। এটা তোমার ইনিশিয়াল ভ্যালু। এই ইনিশিয়াল ভ্যালুতেই তোমার হলো এইটা যদি হলো সব ফাংশনটা ভ্যালু বের করো, এই ফাংশনটা আমার হলো এখানে f1 এটা f2 এটা, তাহলে তোমাদের ডেল্টা সিটা বের করতে পারতেছে। ডেল্টা সিটা কি? সি মাইনাস ফাংশনের ইভ্যালুয়েশনটা যেটা, তা এইটা কিন্তু কনস্ট্যান্ট, এটা সি ডেটা, সি এর ভ্যালুটা কিন্তু চেঞ্জ হবে না, চেঞ্জ হবে এই ফাংশনের ভ্যালুটা, আর ফাংশনের ভ্যালুটা চেঞ্জ হলেই তোমার হলো ডেল্টা সিটাও চেঞ্জ হবে। তো প্রথমে আমরা ডেল্টা সিটা বের করলাম, এরপরে আমাকে কি করতে হবে? ডেরিভেটিভ বের করতে হবে। এখন ডেরিভেটিভের জন্য এইখানে আমি তোমাদের ওই ডিটেইলস আবার ওই যে হাতে লিখে দিছি, ওই যে ইয়ের ওটার সাথে মিল করার জন্য, যে এক্সাম্পলটা আগে দিয়ে আসলাম ফিল্ড তৈরি করার সময়, তো সেটা আমি এখানে আবার নিয়ে আসছি। আচ্ছা, এখন আমাদের ফাংশনগুলো বের করতে হবে। এখন দুটো ভেরিয়েবলের জন্য চারটা ফাংশন আর চারটা ডেরিভেটিভ, চারটা ডেরিভেটিভ হলো এই। একবার আমি v2 রেসপেক্টে ম্যাগনিটিউডের রেসপেক্টে ডেরিভেটিভ বের করব, আর একটা হলো অ্যাঙ্গেলের রেসপেক্টে করলে পরে আসলে আমার এই চারটা। এখন এই চারটাকে আমি এখন আবার ইয়ে করব, ইভ্যালুয়েট করব ওই ইনিশিয়াল ভ্যালুতে, মানে ওই যে দুটো ভেরিয়েবলের যে एग्जांपल দিলাম ওই কাজটাই, সেম কাজটাই করতেছি। ফাংশনটা ইভ্যালুয়েট করলাম, সরি যে ভ্যালুটা বের করলাম, এই পাশে থাকলো আমাদের ডেল্টা সি, আর এই পাশে হলো এটা ডেল্টা এক্স, আর এটা হলো আমার জে। এটাকে এই পাশে নিয়ে গেলে যে ইনভার্স করলাম, যে ইনভার্স হলো ওই যে ইনভার্স হলো, এখন তারপরে তোমার বের হবে ডেল্টা এক্স। এখানে ডেল্টা এক্স বলতে এই ডেল্টা ডেল্টা আর ডেল্টা ভি, তো এখন সেটাই আমরা করতেছি। তোমাদের ডেল্টা এক্স ওই বের হয়ে যাবে, নিচে আছে ওটা, আর এখানে তোমাদের আপডেটেড ভ্যালু at bus to after the first iteration আমাদের কি করতেছে, x এর সাথে ডেল্টা x যোগ করে ফার্স্ট আইটারেশন করতে হবে। এই পর্যন্ত কে বুঝো না বলো? এই পর্যন্ত কে বুঝো না? স্যার পরীক্ষা দিয়ে এগুলো করতে হবে, পরীক্ষা পরে, পরীক্ষা পরে, সব মনে আছে আগে আগে বুঝো, পরীক্ষা পরে। আমাদের টিচার আমাদের হ্যাঙ্গার আছে স্যার, স্যার আমাদের টাইম হয়ে গেছে। আচ্ছা, না না বুঝছো কিনা তাই বলো। কোশ্চেনটা তো স্যার বলে দিছি। কোশ্চেনে তোমাদের এই যে x বের করতে হবে, এখানে x মানে ডেল্টা 2 আর v2। এখন সেকেন্ড ক্লাস স্যার ডেল্টা টার যেটু ফার্স্ট ক্লাসে কেন লাগবে না? দেওয়া হ্যাঁ, এই তো ঠিকই বুঝছো, তুমি বলো বোঝো নাই বলে। স্যার মাথা স্যার হ্যাঙ্গার আছে স্যার। আচ্ছা শোনো, ভয় পাওয়ার কিছু নেই। তোমাদের এত বড়টা পুরোটাই আমি এক্সামের ভিতরে করতে পারবো না। এর ভিতরে আমি ধরো তোমাদের 60% দিয়ে দেব, আর বাকি বলবো যে যেটা দেওয়া নাই 40%, 40% আগে থেকে দাও থাকবে 60 না, আমরা 70% আমি দিয়ে দেব। এর ভিতর থেকে মানে যেটা বেশি কমপ্লিকেটেড সেটাই আমি দিয়ে দেব। এখন যেটা সহজ জিনিস সেটা তোমাকে বের করতে হবে। যে আমি এই পর্যন্ত দিয়ে দিবেন যে ইকুয়েশন বের করতে স্যার এগুলো স্যার, স্যার আমার একটা রিকোয়েস্ট, এই ম্যাথগুলো স্যার আমাদের যদি স্যার 17 প্র্যাকটিস না করি তাহলে স্যার পরীক্ষায় স্যার পারবো না কোনো মতে স্যার। এগুলো কি স্যার আমাদের বইয়ে স্যার প্র্যাকটিস ম্যাটেরিয়াল কিছু আছে? এইগুলো তো বই থেকে দেওয়া। আর স্যার এগুলো তো স্যার হচ্ছে এখানে তো 70% স্যার দিয়ে দেওয়া না, এরকম কি এটা কি স্যার কোনো পসিবল হবে স্যার? আপনি আমাদেরকে স্যার এরকম মানে রিলেটেড প্রশ্ন এখানে 70% দিয়ে দেওয়া আছে, এগুলো আমরা একটু প্র্যাকটিস করতে পারি স্যার। আমার তো স্যার ভয় লাগতেছে স্যার এগুলো দিয়ে স্যার, যে পরীক্ষা আমাদের কেমনে পারবো আমি এগুলো। আচ্ছা, তা এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে কিনা বলো তাকে। স্যার আমাদের পিডিএফ গুলো স্যার দেওয়া হয় দেওয়া হলে তাহলে স্যার একবার দেখলে বলি এই পর্যন্ত আমি দিছি তো,
লোড ফ্লোর দেই নাই না স্যার আচ্ছা সাত পর্যন্ত আচ্ছা ঠিক আছে ঠিক আছে আচ্ছা পিডিএফ ফাইলগুলো এই পিডিএফ ফাইলটা দিয়ে যেটা দিয়ে করতাম স্যার এই পিডিএফ ফাইলে আর আমাদের সবাই দেব বডি নষ্ট হ্যাঁ, আজকে দিয়েছি আচ্ছা এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে কিনা বলো হ্যাঁ বলো বলো হ্যাঁ বুঝছো এই পর্যন্ত বুঝছো আচ্ছা স্যার আজকে স্যার স্যার আমাদের আমাদের আবার এক্সট্রা স্যার সিনিয়র দিছি আছে স্যার এই তোমাদের এখন আধা ঘন্টা সময় স্যার সত্যি কথা স্যার আমাদের বুঝতেছেন না নেক্সট প্রবলেমটাতে আমি খালি একটা বাস বাড়াই দিলাম আগে ছিল দুইটা এখন করলাম তিনটা আর কিছু না। তখন আমাদের কি চেঞ্জটা আসবে চেঞ্জটার ভিতরে কিছুই না আমি বললাম দুটোর জন্য যেটা 200টার জন্য একটা ওই 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 চারটা স্টেপ আমাদের করতে হবে এখন সেটাই কিভাবে করব সেটাই আমি নেক্সট ক্লাসে তোমাদের দেখাবো